আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আশা করি আমাদের এর আগের ভিডিওটা যারা দেখেছেন ফিন্যান্সের, তাদের অনেকটুকুই উপকার আসছে বা যতটুকুই কমন আসছে আমার মনে হয় অনেকে ভালো পরীক্ষা দিয়েছেন। তো চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন তুলনামূলক সহজ ছিল, আলহামদুলিল্লাহ। ওই হিসাবে আমরা যা যা পড়িয়েছি অথবা কোয়েশ্চেন খুব এক্সপেক্টেড এক্সপেক্টেড কোয়েশ্চেন ছিল। তো আজকে আমরা অ্যাকাউন্টিং এর এমন একটা ক্লাস দিব, যেহেতু সবাই চেয়েছেন যে অ্যাকাউন্টিং এর এমন একটা ক্লাস দেন যেখানে এমসিকিউ কভার হয়ে যায়। তো আমি আমার বই, আমার সাপ্লিমেন্ট আর হচ্ছে বই, টেক্সট বইকে আমি কম্বাইন করে পড়িয়ে দিব। আচ্ছা, তাহলে শুরু করি, যেহেতু আমাদের ভিডিওটা খুব বেশি বড় করবো না আমরা সেটা। প্রথমে এখান থেকে আসতে পারে লেনদেনের ধারণা। লেনদেনের ধারণা থেকে আসতে পারে কি, যে লেনদেনের শব্দের অর্থ কি। লেনদেনের অর্থ হচ্ছে কি গ্রহণ এবং প্রদান, দেওয়া বা নেওয়া। তো লেনদেনকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন আর একটা কি অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন কোনটা, এটা একটু মনে রাখবেন, এটা পরীক্ষায় বেশি আসতে পারে। যে যে অপচয় বা মূল্য হ্রাস, এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। আরেকটা হচ্ছে মনিহারি দ্রব্য ব্যবহার। মনিহারি যদি ব্যবহার বলে তাহলে অভ্যন্তরীণ লেনদেন, আর যদি মনিহারি ক্রয় বলে তাহলে বাহ্যিক লেনদেন। এই দুইটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। এখান থেকে আসার মতো কোয়েশ্চেন আর নাই। এটাই, হ্যাঁ। তারপরে লেনদেনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কয়টা আছে এটা আগে একটু কারণ রাখবেন, কয়টা, 7টা। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি, 7টি, এটা একটু মাথায় রাখবেন। এগুলো একটু পয়েন্টগুলো মাথায় রাখবেন। যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মানে কি, যে প্রত্যেকটা লেনদেন নিয়ে টাকার অঙ্কে ক্যালকুলেশন করা যাবে, টাকার অঙ্কে না হলে সেটা লেনদেন না। যেমন ম্যানেজার মারা গেছে, ম্যানেজারের মৃত্যু, কিন্তু টাকায় ক্যালকুলেশন করা যাচ্ছে না, এই জন্য এটা লেনদেন না। আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন মানে কি, প্রত্যেকটি ঘটনা বা লেনদেন, সরি, প্রত্যেকটি ঘটনা, আমি একটু বলছি প্রত্যেকটি ঘটনা, হ্যাঁ, প্রত্যেকটি ঘটনা যদি আপনার আর্থিক অবস্থাকে পরিবর্তন না করে তাহলে সেটা লেনদেন না। কারণ আমরা জানি সব ঘটনা লেনদেন নয়, যেগুলো লেনদেন সেগুলো ঘটনা। তো আমরা যদি এখন একটা এই যে 5,000 টাকার প্রোডাক্ট ক্রয়ের ফরমাইশ প্রদান করি, তাহলে সেটা তো লেনদেন হবে না, এটা জাস্ট তাইলে এটা ঘটনা হবে। আচ্ছা, দ্বৈত সত্তা মানে কি, এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, এটা শর্ট কোয়েশনের জন্য আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটি লেনদেনের কমপক্ষে দুইটি পক্ষ থাকবে, এই দুইটি পক্ষ থাকবে, এটা কেবল দ্বৈত সত্তা। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র মানে কি, একটা লেনদেন আরেকটা লেনদেন থেকে আলাদা হবে। যেমন ধরেন, আমি বাকিতে পণ্য ক্রয় করছি, এটা একটা লেনদেন, 7 দিন পর টাকা পাইলাম, এটা আরেকটা লেনদেন। দৃশ্যমানতা, অদৃশ্যমানতা, লেনদেন দেখা দিতে পারে, নাও দেখা দিতে পারে। যেমন অবচয়, অবচয় দেখা যায় না। ঐতিহাসিক ঘটনা, যে অতীতে পূর্বে ঘটেছে এমন ঘটনাকে আমরা ঐতিহাসিক ঘটনা বলি। যেমন আমাদের পাওনা সঞ্চিতি, পাট্টা সঞ্চিতি, এটা। হিসাব সমীকরণ, প্রত্যেকটি লেনদেনই, এই যে প্রথম লাইনটা ভালো করে দেখে রাখেন, এই লাইনটা আসতে পারে। প্রতিটি লেনদেন কাকে প্রভাবিত করে, হিসাব সমীকরণকে। আর আপনারা অবশ্যই এখান থেকে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয় এই জিনিসগুলো একটু দেখে রাখবেন, মানে লেনদেনকে চিনতে হবে যে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয়। এবার আসেন হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। তার মানে এটা হচ্ছে আমাদের, যে আমরা বলি অ্যাসেট, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। তো এই তিনটা যে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে যে সম্পর্ক প্রকাশ করে, এটাকে হিসাব সমীকরণ বলে। এখন সম্পদ কি, সম্পদ হচ্ছে কি, যা অর্থনৈতিক পরিসম্পদ, এই যে অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসার মালিকানাধীন থাকে, মানে ব্যবসার মালিকের আন্ডারে থাকে, মুনাফা অর্জনে ব্যবহৃত হয়, এটা হচ্ছে সম্পদ। দায় কি, দায় হচ্ছে মোট সম্পদের উপর কি কোন পক্ষের দাবি, তৃতীয় পক্ষের দাবি, এটা খুব ভালো করে দেখবেন। তৃতীয় পক্ষের দাবিকে কি বলে, দায় বলে। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের উপাদান কয়টি, 4টি, এটা মনে রাখবেন। আর মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা পাওয়া যায় তাই মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান 4টি, এটা মনে রাখবেন। মূলধন, আয়, ব্যয়। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন আর আয় মালিকানা সত্ত্বকে বাড়ায়, আর উত্তোলন আর খরচ মালিকানা সত্ত্বকে কমায়। আচ্ছা, এই বিস্তারিত এটা একটু দেখে রাখবেন, পরীক্ষা আসতে পারে এখান থেকে কোনটা সঠিক সমীকরণ, এই যে এখান থেকে এটা দিতে পারে যে কোনটি সঠিক কোনটি ভুল। পরে এই জিনিসগুলোর মাথায় রাখবেন, এই যেটা মোট সম্পদ বাড়লে দায় কি হয়, মালিকানা সত্ত্ব কি হয়। মোট সম্পদ কমলে দায় কি হয়, মালিকানা সত্ত্ব কি হয়। একটা সম্পদ বাড়লে একটা সম্পদ কি হবে, এইগুলো একটু দেখে রাখবেন। আচ্ছা, এখান থেকে আর লাগবে না। এবার আসেন এখানে, এই যে বিভিন্ন নোট, চালান, ক্যাশ মেমো, ভাউচার, অনেক কিছু আছে। এই ভাউচার কেন তৈরি করে, ভাউচার কোথায় বসানো হয়, এগুলো অনেক কিছু থাকে। ডেবিট ভাউচার কেন, ক্রেডিট ভাউচার কেন, এগুলো আমি আমার সাপ্লিমেন্ট থেকে আমি একটা নোট দিয়ে দিচ্ছি, এই যে এটা। যাদের দরকার এটা একটু স্ক্রিনশট নিয়ে নিন, আপনাদের কাজে লাগবে, যারা আমার মানে আমার সাপ্লিমেন্ট পান নাই বা আমার সাপ্লিমেন্ট হচ্ছে আপনারা ইয়ে করেন নাই। দেখেন এখান থেকে আমি চারটা খুব ভালো করে দেখিয়েছি। দেখেন ডেবিট নোটের কতগুলো নাম আছে, একটা হচ্ছে দেনা চিঠি, একটা হচ্ছে কি দেনা লিপি। তো ডেবিট নোট কেন তৈরি করে, ডেবিট নোট তৈরি করা হচ্ছে ক্রয় ক্রয় ফেরতের জন্য। ক্রয় দিয়ে কে তৈরি করে, ক্রেতা। দেখেন ক্রয়, ক্রয়, ক্রে, তাহলে মিল আছে। ক্রয় ফেরতের জন্য ক্রেতা তৈরি করে, পাঠায় কাকে, বিক্রেতাকে। তো ডেবিট নোটের মাধ্যমে কি করে, বিক্রেতাকে জানানো হয় তাদের হিসাব কি করছে, ডেবিট করা হয়েছে। আর এই ডেবিট নোট থেকে কি কোন ফেরত যাবে তৈরি করা হয়, ক্রয় ফেরত যাবে। তারপরে ক্রেডিট নোট, পাওনা চিঠি বা পাওনা লিপি, এটা কেন তৈরি করে, বিক্রয় ফেরতের জন্য।
এটা কে তৈরি করে? বিক্রেতা। কাকে পাঠায়? ক্রেতাকে। তো এটার মাধ্যমে জানানো হয় যে পাওনাদার যে সরি ক্রেতাকে জানানো হয় তাদের হিসাব কি করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে, আর এটার থেকেই বিক্রয় ফেরত যাবাদা তৈরি করে। তারপর দেখেন ভাউচারগুলো সাধারণত তৈরি করে আয় আর ব্যয়। তো ডেবিট মানি ব্যয়, এই জন্য ডেবিট ভাউচার হচ্ছে ব্যয়ের জন্য, ক্রেডিট ভাউচার আয়ের জন্য। আর এটাকে বলা হয় লেনদেনের ব্যবহৃত প্রমাণপত্র। আর একটা জিনিস মনে রাখবেন, ডেবিট ভাউচার নগদান বইয়ের ক্রেডিট দিকে বসে, আর ক্রেডিট ভাউচার নগদান বইয়ের ডেবিট দিকে বসে। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যাশ মেমো হচ্ছে নগদ ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। ক্যাশ মেমোতে একটা মনে রাখবেন ভাউচার নাম্বার থাকে। আর শুধু ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল বলে আসবে কি? চালান। চালান থেকে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা তৈরি করে, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রেতার কাছে আন্তঃচালান আর বিক্রেতার কাছে বই চালান, এটা মনে রাখবেন। আর এখানে যদি কোনো কোশ্চেন আছে কয় কপি তৈরি করা হয়, কয় কপি বা কয় সেট, কয় কপি, প্রশ্নে মোটামুটি 3 কপি মেরে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। যে কোনোটাই আসুক, মোটামুটি ক্যাশ মেমোটা আসে, ক্যাশ মেমো বা চালান 3 কপি তৈরি করে। তো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আমরা এগুলো বলে দিছি লেনদেনের আবেদনিক অর্থ কি, কোনটা লেনদেনের ভিতরে আমরা সাপ্লিমেন্টে দেওয়া আছে, এগুলো সব এই যেগুলো সব দেওয়া আছে। ঐতিহাসিক ঘটনা, এই যে আমরা হিসাব সমীকরণ বলে দিছি, কোনটা পারলে কোনটা কি হয়, এখানে একদম বিস্তারিত বলা আছে। লেনদেনের কয়টি পক্ষ থাকবে খুব সুন্দর করে ফার্স্ট চ্যাপ্টার আমরা সব বলে দিছি। এই যে মোটামুটি এই জিনিস মনে রাখবেন, এই যেটা এই নিয়োগ, ফরমায়েশ, আদেশ, উপদেশ, চুক্তি, অর্ডার, এই শব্দগুলো থাকলে সাধারণত সেটা লেনদেন না। আচ্ছা, এই হলো চ্যাপ্টার 6 মিনিটে চ্যাপ্টার আপনার 2 শেষ। এবার আসেন চ্যাপ্টার 3-তে যাই আমরা। চ্যাপ্টার 3 থেকে যেটা পড়বেন, প্রথমে হচ্ছে চ্যাপ্টার 3 থেকে পড়বেন হচ্ছে এই যে এটা, যে এই মিস্টার লুকা পেসিওলি, উনি হচ্ছে কি, উনি হচ্ছে একজন গণিতবিদ। আর উনি কোন দেশের? উনি হচ্ছে ইতালি। উনি 1494 কি করে, উনি হচ্ছে ওই দুতরফা দাখিলা পদ্ধতি আমরা যেটা বলি, ওইটাকে হচ্ছে উনি কি, মানে ওইটার উপরে হচ্ছে একটা বই লেখার, ডাবল ডাবল এন্ট্রি সিস্টেম। তো দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এটা মনে রাখবেন, যে এটা বহুপদীতে আসতে পারে, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ। তাহলে এরকম 3টা দিলে আচ্ছা সবগুলোই হবে। তাহলে এটা একটা বিজ্ঞানসম্মত, নির্ভরযোগ্য আর পূর্ণাঙ্গ পদ্ধতি। এখান থেকে আর কিছু লাগবে না। এই যে দ্রুত হতে গেলে মূলনীতি কয়টি? 5টি। এটা অবশ্যই বলুন কয়টি, এটা পরীক্ষা আসতে পারে কয়টি। এর মধ্যে প্রথমটা কি? দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে আমি একটু আগে বলছি লেনদেনের কয়টা পক্ষ থাকবে? 2টা পক্ষ থাকবে। তারপরে দাতা গ্রহীতা কি? একজন দিবে, একজন নিবে। ডেবিট ক্রেডিট করা মানে কি? একদিক ডেবিট আর দিক ক্রেডিট হবে। সমান অঙ্কের আদান প্রদান মানে কি? ডেবিট ক্রেডিটের উভয় পাশে সমান হবে, আর এটা একটা সামগ্রিক ফলাফল হবে। তো এই 5টা মনে রাখবেন, কারণ এই 5টা থেকে আসতে পারে পরীক্ষায় যে নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি নয়। তো এখান থেকে আসতে পারে, তো এখান থেকে পরে কোয়েশ্চেন দিবে, তো এখান থেকে একটু মাথায় রাখবেন। এবার আসেন দুতরফা দেখলে সুবিধা কয়টি, এটা মনে রাখবেন। সুবিধা কয়টা? 10টা। এর মধ্যে আমি একটু একটু যে সুবিধাগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিই, সবগুলো পয়েন্ট জাস্ট মাথায় রাখবেন, মানে পয়েন্টগুলো যেন চিনতে পারেন, যেটা সুবিধা এটা অসুবিধা, পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। একটা হচ্ছে গাণিতিক সূত্রতা যাচাই। এই গাণিতিক সূত্রতা যাচাই করে কোনটা? এই যে রেয়ামিল গাণিতিক সূত্রতা যাচাই করে। কিসে করে? নির্দিষ্ট তারিখে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নির্দিষ্ট তারিখে রেয়ামিল গাণিতিক সূত্র যাচাই করে। এরপরে যে নির্দিষ্ট তারিখে একটা কি করে? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে। মনে রাখবেন, নির্দিষ্ট তারিখে 2টা বিবরণী তৈরি করা হয়, একটা গাণিতিক সূত্রতা যাচাই আর একটা হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। রেদার দেন বাকি যা আছে মোটামুটি সবগুলো তৈরি করা হয়। আরেকটা আছে, ওইটা লাগবে না আপনাদের। আর সবগুলো তৈরি করা হয় নির্দিষ্ট হিসাবকাল বা সময়কালের জন্য। এরপরে এখানে আরেকটা হচ্ছে আপনি করতে পারেন হচ্ছে সরকারি ট্যাক্স যে কোনো সময় পাওনা যায়। যে এই পদ্ধতিতে হিসাব রাখার ফলে মালিকের যে কোনো সময় তার মোট পাওনা আর দেনার পরিমাণ জানা যায়। এই যে এটা পড়ে রাখেন, একটু ট্রিকি কোয়েশ্চেন দিলে এগুলো দিতে পারে, তো সচরাচর এগুলো দেয় না। তারপরে যে লাস্টে দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভর, স্বয়ংসম্পূর্ণ, নির্ভরযোগ্য। এটা এজন্য এটা সর্বজন স্বীকৃতি। এই যে এই 5টা, সরি এই 10টা পয়েন্টের নাম মনে রাখবেন। এবার আসেন হিসাব 5 প্রকার আমরা জানি। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। আমরা এই 5টা হিসাবের নাম মনে রাখবেন, হিসাব 5 প্রকার। কারণ আমরা এগুলো জানি, সম্পদ আর ব্যয়। কই এই ব্যয়, এই 2টা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর বাকি যেগুলো আছে এগুলো বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, এটা মাথায় রাখবেন। এই যে ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, এই লাইনটা মনে রাখবেন, আসতে পারে পরে। আর বাড়লে ডেবিট, এই যে বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, এই জিনিসগুলো কিন্তু দিতে পারে, মাথায় রেখে নিই, যে বারবার বলতেছি কোনটা বাড়লে ডেবিট, কোনটা কমলে ক্রেডিট, এটা দিবে। আচ্ছা, এরপরে আসেন এগুলা দেনাদার লাগবে না। এবার আসেন এটা একটু ডিটেলস পড়াবো। আচ্ছা, এটা জাবেদা, এটা এখানে পড়াচ্ছি না, এটা জাবেদা চ্যাপ্টারে পড়াই দিব। এটা জাবেদা চ্যাপ্টারে পড়াই দিব, এটা এখানে পড়াচ্ছি না, এটা জাবেদা আপনার পড়তে হবে, এটা এখন না দেখাই। তাহলে দেখেন হিসাব চক্র। হিসাব চক্র কি? হিসাব চক্র হচ্ছে এই যে আমরা আগে প্রথমে আসতে পারি চলমান ধারণা অনুযায়ী আমরা জানি আমাদের হিসাবগুলো অনন্তকাল ধরে চলতে থাকবে।
মানে আমরা ধারণা করি যে আমাদের যে কাজগুলো এগুলো চলতে থাকবে। কিসের ধারণা? চলমান ধারণা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য হিসাব চক্রের প্রথম ধাপ কি? হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। তারপর দ্বিতীয় ধাপ কি? লেনদেন বিশ্লেষণ। বিশ্লেষণ মানে হচ্ছে আপনি বিশ্লেষণ করবেন যে কোন, এটা কি ডেবিট নাকি ক্রেডিট, এটা সম্পদ নাকি দায়, এটা। এরপর কি করবেন? জাবেদা দিবেন। এই জাবেদা ভুক্তকরণ হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ। কোনটা কত নম্বর ধাপ এটা মনে রাখবেন, পরীক্ষাটা আসবে মোটামুটি শিওর। খতিয়ান হচ্ছে 4 নম্বর ধাপ। রেয়ামিল প্রস্তুত করা হচ্ছে 5 নম্বর ধাপ। 6 নম্বর হচ্ছে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা আমরা কেন দিই? সেটা হচ্ছে এই যে প্রাপ্য আয়, প্রাপ্য ব্যয়, অগ্রিম খরচ, অগ্রিম ব্যয়, মানে বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এই চারটার জন্য আমরা অনবর্জিত সমন্বয় জাবেদা দিয়ে থাকি। এরপর হচ্ছে 7 নম্বর ধাপ হচ্ছে কি? কার্যপত্র। কার্যপত্রকে মনে রাখেন হিসাব চক্রের কি ধাপ বলা হয়? ঐচ্ছিক ধাপ বলা হয়, এটা আসতে পারে। এরপর এখান থেকে আসে না এই যে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাপনী দাখিলা। এটা নিয়ে আমি ওই জাবেদা চ্যাপ্টারে বলবো, এখন এখানে না বলি। জাবেদা চ্যাপ্টারে এটা নিয়ে আমি ডিটেলস বলবো। এই যে হিসাব পরবর্তী রেয়ামিল। হিসাব পরবর্তী রেয়ামিল মানে হচ্ছে প্রারম্ভিক জাবেদা, মানে সমাপনী জাবেদা দেওয়ার পর যে যে জাবেদাটা দেওয়া হয় তাকে কি বলা হয়? প্রারম্ভিক জাবেদা, বা এটাকে হিসাব পরবর্তী রেয়ামিলও বলা হয়। এরপরে যেটাকে আগে বলছি চলমান ধারণ অনুযায়ী প্রত্যেকটা হিসাবকাল অনন্তকাল ধরে চলতে থাকবে, এটা মনে রাখবেন। এরপরে এই যে এটা মনে রাখবেন, এই যে চলতি বছরের শেষ তারিখে সম্পদসমূহ ডেবিট আর দায়সমূহ ক্রেডিট করে পরবর্তী শুরুতে প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়। তারপরে কাছে কোন দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়? তাহলে প্রারম্ভিক দাখিলা। এরপর আসেন একতরফা দাখিলা। একতরফা দাখিলা থেকে আপনারা আগে বলবেন এটা হচ্ছে একটা অবিজ্ঞানসম্মত। ওইটা যেমন বিজ্ঞানসম্মত কিন্তু এটা অবিজ্ঞানসম্মত। এখানে একটা কোয়েশ্চেন আছে, কোন গুরুত্ব হিসাবগুলো কম গুরুত্ব দেওয়া হয়? আয় আর ব্যয়। আয় আর ব্যয় একতরফা দেখিলে কম গুরুত্ব দেওয়া হয়, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো মনে মুখস্থ রাখবেন। হয়তো সূত্রগুলো এমসিকিউতে আসতে পারে, কোনটা সঠিক কোনটা সঠিক না, আর এখান থেকে এমসিকিউ দিবে এই সূত্র থেকে। তো আমি ম্যাথমেটিক্যালগুলো আলাদা করে দিয়ে দিব, এগুলো আপনারা সলভ করে নেবেন, তাইলেই হবে। এবার আমার সাপ্লিমেন্টে দেখি আমি এখান থেকে কি দিয়েছি। এই যে আমার সাপ্লিমেন্ট আমি খুব কম দিয়েছি, এই যে দুর্লভলি 1494 দুই দুই এগুলো বলছি। এই যে কোনটা বাড়লে কোনটা ক্রেডিট, কোনটা কমলে কোনটা ডেবিট, এগুলো আমরা বলে দিছি। এটা দেখবেন এই যে হিসাব চক্রের ধাপগুলো দিয়ে দিছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটা মনে রাখবেন, জাবেদা কয় নম্বর এটা মনে রাখবেন, রিয়ামিল কয় নম্বর মনে রাখবেন, এটা সমাপনী দাখিলা কয় নম্বর লাস্টটা মনে রাখবেন। সমাপনী জাবেদার মধ্যে আয় ব্যয় উত্তোলন বন্ধ করা হয়, এটা যদিও বলবো বলছি, তো এটা আপাতত রেখে দেন, এটা আমি জাবেদা চ্যাপ্টারে বলবো। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই দৈনিক বই বলা হয়, মনে রাখেন। খতিয়ানকে হিসাবের পাকা বই বা সকল বইয়ের রাজা বলা হয়। একতরফা দাখিলা পদ্ধতি কি বিজ্ঞান সম্মতি? না, এটা ছোট প্রতিষ্ঠানে করা হয়, এখানে আয় ব্যয় গুরুত্ব দেওয়া হয় না। এই যে আমার চ্যাপ্টার এতটুকু, শেষ বইয়ের এতটুকুই আমার সাপ্লিমেন্ট। এবার আসেন মূলধন মুনাফা। দেখেন মূলধন মুনাফা চ্যাপ্টারটা আমি আমার বই থেকে না পড়ে আমি এখান থেকে পড়াচ্ছি। আচ্ছা আমি পড়াবো বই থেকেও। দেখেন আমরা লেনদেনগুলোকে ভাগ করি কিভাবে? মূলধন আর মুনাফা। মুনাফা জাতীয় লেনদেনগুলো কি? এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী, 1 বছরের বেশি। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু বইয়েও যাই, আমি বইয়ে গেলে একটু বইটা দেখে পরে আমারটা দিয়ে সামারি দিয়ে দিব আমি। দেখেন এই যে আমরা লেনদেনগুলোকে যদি ভাগ করি, এই লেনদেনগুলো এভাবে যে মূলধন মুনাফা। মূলধনকে কি বলি? মূলধন জাতীয় লেনদেনগুলো সাধারণত একটু বড় অঙ্কের থাকে, যেগুলো অনেক দিনের জন্য ইউজ হয় এগুলা। আর মুনাফা জাতীয়গুলো কি? একটু শর্ট টাইম, স্বল্প সময়, মানে 1 বছরের জন্য, যেগুলো রেগুলার বেসিসে হয়, মানে যে স্বল্প মেয়াদী নিয়মিত হয় ছোট অঙ্কের, আর এগুলো দীর্ঘমেয়াদী অনিয়মিত বড় অঙ্কের। এগুলো মনে রাখবেন, যেগুলো এগুলো বহুপদীতে আসতে পারে। এখন দেখেন এখানে মূলধন জাতীয় প্রাপ্তি আর আয়ের কথা একটা বলছে। আচ্ছা আমি আগে বলি, মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত তিনটা মূলধন জাতীয় প্রাপ্তি মনে রাখবেন। 1 ঋণ গ্রহণ, 2 আমি লিখতে পারতেছি না এই মাউসের কারণে, আপনি একটু নোট করে নিয়েন। ঋণ গ্রহণ, মূলধন নিজেই, আর হচ্ছে যে কোনো সম্পদ বিক্রয়। এই তিনটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাইলে মূলধন জাতীয় প্রাপ্তি তিনটা: 1 ঋণ গ্রহণ, 2 মূলধন নিজেই, আরটা হচ্ছে কি যে কোনো সম্পদ বিক্রয়। তাইলে এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর আয়টা কি আমি বলি, মনে করেন আপনি একটা এই যে গাড়ি কিনলেন 80,000 টাকায়, কেনার পর ওই গাড়িটা আপনি 1 লাখ টাকায় বিক্রি করছেন। তাহলে 1 লাখ টাকায় বিক্রি করলে 1 লাখ টাকা হচ্ছে আপনার মূলধন জাতীয় প্রাপ্তি, যেহেতু আপনি বিক্রি করে দিচ্ছেন। আর মাঝখান দিয়ে আপনার 80,000 টাকার কেনার কারণে আপনার 20,000 টাকা লাভ হয়েছে, যে এটাকে বলা হয় মূলধন জাতীয় আয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, মাথায় রাখেন। এবার মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে আমরা সাধারণত যেগুলা বড় অঙ্কের ব্যয় করি, যেমন মেশিন, কোনো সম্পত্তি কেনা, সম্পত্তি বসানো, সম্পত্তি সংস্থাপন ব্যয়, অথবা সম্পত্তি কেনার সময় সম্পত্তির সাথে যে ব্যয়গুলো হয়, এগুলোকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। এবার আসেন মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট এমন যে টাকাটা পাই, মনে করেন আমি 5 বছরের জন্য বাড়ি ভাড়া পেয়ে গেছি, এটা আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। কিন্তু মনে করেন এর মধ্যে 1 বছরেরটা হচ্ছে আমি কারেন্ট বছরের পাইছি, তাহলে এটা হচ্ছে কি? আয়। এই যেমন এই যে 2017 সালে ভাড়া পাওয়া গেলো, তার মধ্যে 10,000 টাকা 18, তো এখানে বলছে আর কি যে মুনাফা জাতীয় আয় হচ্ছে 40, যেহেতু 10,000 টাকা বাইরে।
মুনাফা জাতীয় প্রদানগুলো একটু দেখবেন। এই যে মুনাফা জাতীয় প্রদান এখানে বল দিছে, ব্যয় বা প্রদান, এই পণ্য ক্রয়, এগুলো একটু দেখবেন। মুনাফা জাতীয় ব্যয়, দেখেন মুনাফা জাতীয় প্রদান আর ব্যয়ের মধ্যে যে পার্থক্যগুলো আছে আমি একটু আলাদা করে দেখাবো, এখানে খুব ভালো করে দেয় না বইটাতে। আচ্ছা এবার আসেন আহ আচ্ছা এই জিনিসটা একটু দেখে রাখেন, ওই জানি না রে না কেন, এই যেটা এটা একটু ইম্পর্টেন্ট আছে, এই চারটা একটু দেখে রাখেন। দেখেন মেশিনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য আমি পার্টস কিনছি 10,000 টাকা, আর শ্রমিকের মজুরি 600 টাকা। এই 10,000 টাকা যে কিনছি এটা কিন্তু আমার মূলধন জাতীয় ব্যয়। এটা দেখাবো আমি আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদে। মূলধন জাতীয় ব্যয় আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদে দেখানো হয়, মাস্ট মাস্ট নোট করে রাখবেন কথাটা। আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে বিশদায় বিনিয়োগে দেখানো হয়। আচ্ছা এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এগুলো লাগবে না, এগুলো আমি দেখাই দিব। এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? যে ব্যয়গুলো হচ্ছে নির্দিষ্ট বছরের সীমাবদ্ধতা না থেকে, আমরা সাধারণত জানি মুনাফা জাতীয় ব্যয়গুলো 1 বছরের মধ্যে সুবিধা পাওয়া যায়, কিন্তু এগুলো নির্দিষ্ট বছরের মানে নির্দিষ্ট বছরের মধ্যে না হয়ে আর অনেক বছর যায়, এই জন্য এটাকে কি বলা হয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন এরকম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে? এই যে তৈরি পণ্যের গবেষণা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়। মনে রাখবেন বিজ্ঞাপন ব্যয় কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় বা এককালীন বিজ্ঞাপন ব্যয় এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয়, এটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর আরেকটা হচ্ছে কোনো অগ্রিম খরচ, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই জিনিসগুলো একটু নোট করে রাখবেন। আর এই যে এই চারটা একটু দেখবেন, এখানে কোনটা বিলম্বিত কোনটা মূলধন জাতীয়, এই জিনিসগুলো একটু দেখতে হবে। এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো একটু দেখবেন, মানে জাস্ট একবার পড়ে যাবেন, বেশি কিছু না, আহামর এখানে রকেট সায়েন্স কিছু না, একটু পড়ে যাবেন। আর এগুলো গেলো, এই উদাহরণটা একটু পড়ে রাখবেন, পেজটা দিয়ে রাখলাম, উদাহরণটা দিয়ে দিতে পারে এমসিকিউর জন্য এটা। আচ্ছা এটা গেলে এবার আমার সাপ্লিমেন্টে আমি কিছু এই যে গুরুত্বপূর্ণ সমস্যা আমি একটু বলে রাখি। যে আর্থিক অবস্থা বিবরণী বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় ব্যয় দেখানো হয়, আর আর্থিক অবস্থা বিবরণী মূলধন জাতীয় প্রাপ্তি বা ব্যয়গুলো দেখানো হয় আর কি, যেটা বলছিলাম। এদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা দেখবেন শেষ। এই যে কিভাবে ব্যয় করে আমি দেখাই দিচ্ছি এটা। এরপরে আসেন হচ্ছে এই যে গুরুতর সমস্যা। দেখেন সদ্যকৃত বা নতুন মেশিনের মেরামত বললে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু পুরাতন মেশিনের বা বার্ষিক মেরামত বললে মুনাফা জাতীয় ব্যয়। দেখেন মেশিনের সংস্থাপন ব্যয় বহন করে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু মেশিনের অপচয় মুনাফা জাতীয় ব্যয়। নতুন মেশিন বিক্রয় বা পুরাতন মেশিন বিক্রয় যাই বলো এটা মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ আপনার পুরাতন দেখলেও এটার সাথে কনফিউশন করবেন না, যে মেরামতের সাথে। মেরামতের বেলায় নতুন বললে মূলধন জাতীয়, পুরাতন বললে মুনাফা জাতীয়, কিন্তু মেশিন বিক্রির বেলায় পুরাতন হোক আর নতুন হোক দুইটাই মূলধন জাতীয় প্রাপ্তি। দেখেন বিদ্যুৎ সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয়, কিন্তু বিদ্যুৎ বিল হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। পরে এই যে পণ্য ক্রয় বা ধারে পণ্য ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু পণ্যের গবেষণা ব্যয় এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে এই যে মূলধন জাতীয় ঋণ, এই যে এটা এই যে মূলধন বা ঋণ প্রাপ্তি এটা মূলধন জাতীয় প্রাপ্তি, কিন্তু এই যে একটা কোশ্চেন আছে মালিক ব্যক্তিগত অর্থ দিয়ে কর্মচারী বেতন প্রদান, এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে বেতন দেওয়ার কারণে মুনাফা জাতীয় ব্যয় হয়, আর যদি ব্যক্তিগত দিচ্ছে মালিকের তাহলে এটা মূলধন হিসেবে কাজ করতেছে, তাহলে এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি। 5 মিনিট হচ্ছে 17 আছে। এরপরে আসেন জাবেদা। আচ্ছা জাবেদাটা আমি একটু বলি, জাবেদার চ্যাপ্টারটা যাই। দেখেন এই জাবেদা চ্যাপ্টারে যেটা প্রথমে হচ্ছে মানে ইম্পর্টেন্ট আমি একটু বলে রাখি, এখান থেকে কি কি করবেন। এই যে লেনদেন সংগৃহীত হওয়ার পর আমরা যতটুকু সম্ভব আমরা কি করি লিপিবদ্ধ করি। এই জন্য আমরা কি করি জাবেদা, এই যে তারিখের ক্রম অনুসারে জাবেদাতে আমরা লিখে রাখি। হ্যাঁ এই জন্য হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুত, আর হিসাবের পাকা বই কোনটা? খতিয়ান। জাবেদা কি হিসাবে কাজ করে? সহায়ক। তাহলে জাবেদা একটা সহায়ক বই অথবা জাবেদা একটা প্রাথমিক বই। জাবেদা সংরক্ষণ কি বাধ্যতামূলক নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর জাবেদায় লিপিবদ্ধ করার কারণে লেনদেন করার সম্ভাবনা কি পাই? হ্রাস পাই। যেটা আসতে পারে যে কোথায় লিপিবদ্ধ করার কারণে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুল অংশে হ্রাস পায়, এটা আসতে পারে। তাহলে এটা একটু নোট করে রাখবেন, এখান থেকে দিতে পারে। আচ্ছা এবার আসেন জাবেদার গুরুত্বগুলো জাস্ট ওই যে আবার আগের মতো রিডিং করবেন, যেন পয়েন্ট দেখলে বুঝতে পারেন যে এটা জাবেদা, মানে বহুপদীতে এখান থেকে কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে, মানে থিওরিটিক্যালি। এই যে জাবেদা সহায়ক, এই যে জাবেদা খতিয়ানের সহায়ক হিসেবে কাজ করে, এগুলো একটু দেখবেন। জাবেদায় যে হিসাবে জ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তার নিচে লেখা আছে, এটা একটু দেখবেন। এই যে খতিয়ান অতি নির্দিষ্ট দিনে সপ্তাহে মাসে কয়টি লেনদেন হয়েছে তা জানা সম্ভব নয়, এটা কই থেকে জানা সম্ভব? জাবেদা থেকে। এটা একটু দেখবেন শেষ। এবার আসেন জাবেদায় যেমন এখানে যে ঘরগুলো আছে তারিখ আছে, তারিখ একটা থাকে, যে তারিখগুলো এই যে অবশ্যই লেনদেন সংগৃহীত হওয়ার ধারাবাহিকতা রক্ষা করে জাবেদা প্রদান করতে হয়। বিবরণ আছে, খতিয়ান পৃষ্ঠা আছে, যেহেতু জাবেদা তৈরি করে খতিয়ানের জাবেদার পর খতিয়ান আসে, জন্য খতিয়ান পৃষ্ঠা থাকে, আর এটা ডেবিট ক্রেডিট থাকে।
এবার দেখেন জাবেদার এখান থেকে যে প্রতিষ্ঠানের লেনদেনের মাঝে বৈশিষ্ট্য ও প্রকৃতিগত, এই লাইনটা মনে রাখবেন। কিসের পার্থক্যের কারণে? বৈশিষ্ট্য ও প্রকৃতিগত পার্থক্যের কারণে এই জাবেদাকে আমরা আলাদা আলাদা ক্যাটাগরাইজ করি। এখন এই জাবেদাকে দেখেন, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। প্রকৃত আরেক জাবেদার নাম হচ্ছে সাধারণ জাবেদা, মনে রাখবেন সাধারণ। প্রকৃত বিশেষ জাবেদাগুলো আমি একটু বলি। ক্রয় জাবেদা কি আসে? বাকিতে পণ্য ক্রয়। আমি একটু নিচে যাই দেখে যে ক্রয় জাবেদায় বাকিতে, সকল বাকিতে পণ্য ক্রয়, শুধু বাকিতে আর পণ্য হইতে হবে, পণ্য ক্রয়। আর বিক্রয় জাবেদায় বাকিতে পণ্য বিক্রয়, সম্পদ বিক্রি করলে হবে না, আবার নগদে পণ্য বিক্রি করলে হবে না, শুধু বাকিতে পণ্য বিক্রয়। ক্রয় ফেরত জাবেদা, ক্রয়কৃত পণ্য ফেরত। বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় যে প্রোডাক্টটা করছে সেটা ফেরত আসলে। নগদ প্রাপ্তি হচ্ছে যে যে কারণে আমি নগদ টাকা পাবো, আর নগদ প্রদান হচ্ছে যে যে কারণে আমার নগদ টাকা চলে যাবে। আচ্ছা, এটা গেল, এখান থেকে আর লাগবে না। এই যে এই লাইনটা মনে রাখবেন, এটা বহুপদীতে আসবে, শিওর ধরে রাখেন মোটামুটি, ইনশাআল্লাহ কোন একটা বোর্ডে এটা আসবেই। কি কি নামে হিসাব থাকে না? চেক, পণ্য, মাল, এগুলোর নামে হিসাব হয় না, কারণ পণ্য কিনলে ক্রয় হিসাব, মাল কিনলে ক্রয় হিসাব, চেক কিনলে ব্যাংক হিসাব। তারপরে এগুলা নাই, এগুলোর দরকার নাই, হ্যাঁ কোনো দরকার নাই। এই যে সাধারণত আই বা ব্যয় ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে ঘন হিসাব খোলা হবে না। যদি পরীক্ষা আসে আই ব্যয়ের নামে কি না খোলা হয়, এটা হয় না। এরপরে আপনি পড়বেন হচ্ছে এই যে পণ্য ব্যবহার, পণ্য চুরি, এগুলো যদি হয় তাহলে এগুলা জন্য ক্রয় হিসাব আসে। এরপরে এই যে ব্যাংক সুদ মঞ্জুর, মানে কি আপনাকে সুদ দিছে, তার মানে আপনার ব্যাংক হিসাব বাড়বে, আর এটা একটা আয়। আর ব্যাংক চার্জ মানে আপনাকে ব্যাংক টাকা কেটে নিছে, তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট। এই যে স্থায়ী সম্পত্তির ব্যবহারের, এটা যাবে মনে রাখবেন, এটা পুঞ্জীবিত হয়। আর পুঞ্জীবিত অবশ্যই মনে রাখবেন, এটা বিপরীত সম্পদ বা কনপ্রাইসেড বা প্রতি হিসাব, এটা পরীক্ষা আসতে পারে। নতুন বই চেঞ্জ করছে তো, এটাকে মাথায় রাখবেন। পুঞ্জীবিত অবশ্যই একটা বিপরীত সম্পদ, আমি আবারও বলি, পুঞ্জীবিত অবশ্যই একটা বিপরীত সম্পদ, পুঞ্জীবিত অবশ্যই একটা বিপরীত সম্পদ। অনাদায়ী পাওনা সঞ্চিতি একটা বিপরীত সম্পদ, অনাদায়ী পাওনা সঞ্চিতি একটা বিপরীত সম্পদ। ক্রয় ফেরত একটা বিপরীত ব্যয়, ক্রয় ফেরত একটা বিপরীত ব্যয়, বিক্রয় ফেরত একটা বিপরীত ব্যয়, মাথায় রাখি। এই যে এখানে কোয়েশ্চেন আসতে পারে যে এই যে যে কোনো উৎস থেকে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানের বাহক বা খোলা চেক প্রদান হয় না, প্রতিও চেক দেয়। তাহলে পরীক্ষা আসতে পারে কোন ধরনের চেক দেয়? প্রতিও চেক। আচ্ছা, এখানে আর লাগবে না। এই যে দেনা পাওনা নিষ্পত্তির সময় এই যাবে, এটা মনে রাখবেন। আচ্ছা, এখানে দুটো জিনিস আমি আপনাকে বলে রাখি। একটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, এই যাবে যারা পরীক্ষা সব আসে, যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে যাবে কি হয়? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আরেকটা আসে জীবন বীমা প্রিমিয়াম প্রদান অথবা আয়কর প্রদান। এই দুইটা কি দেখেন, জীবন বীমা আর আয়কর, এটা হচ্ছে মালিকের খরচ, এই জন্য এই দুইটা যদি থাকে এটা উত্তোলন হিসাব ডেবিট হবে। আমি আবারও বলি, জীবন বীমা বা আয়কর, এই দুইটা থাকলে উত্তোলন হিসাব ডেবিট হবে। আচ্ছা, এরপর আসেন প্রকৃত জাবেদা, সাধারণ জাবেদা শেষ। এই যে সাধারণ জাবেদা এর আগে যেগুলো পড়েছি, দেখেন সংশোধনী জাবেদা হচ্ছে কি, যখন আপনি কোনো ভুল করবেন, মনে করেন আপনি একটা আসবাবপত্র কিনছেন, কিনে আপনি ভুলে ক্রয় হিসাব লিখে রাখছেন, মানে সম্পদ কিনে পণ্য লিখে রাখছেন, তখন যে সংশোধন করবেন এটা হচ্ছে সংশোধনী জাবেদা। তো সংশোধনী জাবেদা যেমন এই যে একটা সংশোধনী জাবেদা এখানে দিয়ে দিছে, এই যে আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, কারণ সে আসবাবপত্র কিনে ভুলে ক্রয় হিসাবে লিখছিল। আর মনে রাখবেন, এই সংশোধনী জাবেদার মাধ্যমে অনিশ্চিত হিসাব বন্ধ করা হয়। পরীক্ষা যদি আসে অনিশ্চিত হিসাব বন্ধ করা হয় কোন জাবেদার মাধ্যমে? সংশোধনী জাবেদা। সমন্বয় জাবেদা কি? আমি আগেই বলছি, আয় ব্যয়, মানে বকেয়া আয় বকেয়া ব্যয়, অগ্রিম আয় অগ্রিম ব্যয়, অবচয় অবলোপন কুঋণ সঞ্চিতি, এগুলোর জন্য সমন্বয় জাবেদা দেওয়া হয়। এই যে অগ্রিম ভাড়া সমন্বয় জাবেদা দেখবেন, এটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে যে অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অথবা অনুত্তীর্ণ ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অথবা অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তখন জাবেদা হবে এরকম। এই যে আপনার উল্টাই যাবে, ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, মানে তখন আপনার ব্যয়টা হয়ে যাবে। এই যে অগ্রিম খরচ সম্পদ বিদায়, খরচ হতে বাদ খরচ, এটা এটা দিচ্ছে আর কি এখানে। তো অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ, এই কথার মতো রাখেন। এবার আসেন সমাপনী জাবেদা কি? একদম সিম্পল কথা মনে রাখেন, যে জাবেদার মাধ্যমে আয় ব্যয় উত্তোলন, যে জাবেদার মাধ্যমে আয় ব্যয় উত্তোলন হিসাব বন্ধ করা হয় তাকে সমাপনী জাবেদা বলে। এখান থেকে একটা এমসিকিউ 1000% শিওর, ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে, 1000% শিওর। এই যে 1000 না 10,000 দিয়েছে, আচ্ছা 10,000 দিয়ে দিই, আসবে। কারণ এখান থেকে আসবে, দেখেন কিভাবে আসবে। সমাপনী জাবেদা দিলে নিচের কোন হিসাবটি বন্ধ হবে, তখন দেখবেন 4-5টা অপশন দিবে, আপনি খুঁজবেন আয় ব্যয় উত্তোলন, এই 3টা অপশন আছে কিনা, 3টা অপশন থাকলে ওইটা আনসার হবে, শেষ। পারমিট জাবেদা কি? দেখেন এটা ব্যবসা একটা চলমান প্রক্রিয়া, আসতে পারে। পারমিট জাবেদা হচ্ছে যে হিসাবকালের শুরুতে আমরা, মানে হিসাবকালের শেষ দিনে যে সম্পদ দায়গুলো থাকে অথবা মালিকানা সত্ত্ব থাকে, সেগুলো দিয়ে পারমিট আমরা যে জাবেদা দিই। মনে রাখবেন পারমিট জাবেদা আয় ব্যয় আসে না, কারণ এটা বছরের 1 তারিখে, তো 1 তারিখে মাস গত বছরের সম্পদ দায় মালিকানা সত্ত্ব নিয়ে ব্যবসা শুরু করে। বাট্টা
বাট্টা দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে ক্রয় বিক্রি করার সময় যে বাট্টা দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। যেমন একটা ক্রয় বাট্টা, একটা বিক্রয় বাট্টা, এগুলোর কোনো হিসাব হয় না, এগুলো সাধারণত যে ক্রয় বাট্টা ক্রয় থেকে বাদ, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ। আর একটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা কি? দেনা পাওনা নিষ্পত্তি, মানে ধরুন আপনি কারো কাছে টাকা পাবেন, টাকা নেওয়ার সময় বা দেওয়ার সময় তাকে যে ছাড়টা দেওয়া হয় সেটাকে নগদ বাট্টা বলে। বাট্টা দিলে ব্যয়, প্রদত্ত বাট্টা একটা ব্যয়, প্রাপ্ত বাট্টা একটা আয়। প্রদত্ত বাট্টা একটা ব্যয়, প্রাপ্ত বাট্টা একটা আয়। প্রদত্ত বাট্টা দিলে জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট। আমি আবার বলি, প্রদত্ত বাট্টা দিলে প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট। বাট্টা পাইলে প্রাপ্ত বাট্টা, পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। আমি আবার বলি, কারবারি বাট্টা হচ্ছে কেনার সময়, মনে করেন আমি একজন থেকে জুতা কিনলাম, সে আমাকে একটা ছাড় দিল, সেটা হচ্ছে কারবারি বাট্টা। এখন মনে করেন ছাড় দেওয়ার পর সে আমার টাকাটা বাকি রাখলাম, বাকি রাখার পর 10 দিন পরে আমি যে আবার টাকা দিতে গেলে সে আমাকে আরেকটা ছাড় দিছে, সেটা হচ্ছে নগদ বাট্টা। মনে রাখবেন এই কথাগুলা। আমি খুব ফাস্ট পড়াচ্ছি কারণ ভিডিওর টাইম কম রাখতে হবে, নয়তো আপনারা দেখা যাচ্ছে আস্তে আস্তে পড়লে অনেক সময় নষ্ট হবে যেহেতু পরীক্ষা, এই কারণে। আচ্ছা, আর কিছু আছে এখানে? এই যে ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা কেন তৈরি করে? বাকিতে পণ্য ক্রয়ের জন্য ক্রয় জাবেদা তৈরি করে। ক্রয় জাবেদা কি কি আছে এগুলো একটু দেখে রাখবেন। এই যে চালান নম্বর আছে, দেখছেন চালান নম্বর দেয়। এই যে সব বিক্রয় শর্ত থাকে, মাথায় রাখবেন। বিদ্যুৎ বিশেষ দুর্বস্থ থাকে, বিক্রেতার স্বাক্ষর থাকে। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। এই যে ক্রেতার নাম, ক্রয় ক্রয় জাবেদা, দেখেন ক্রয় জাবেদা একটু খেয়াল রাখবেন। এই যে বিক্রয় শর্ত, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 2/10 এটা মানে কি জানেন? 10 দিনের মধ্যে যদি কেউ টাকা দেয়, এই যে 10 days, মানে এটা যদি টাকা দেয় তাহলে আপনি 2% বাট্টা পাবেন। মানে কি? 10 দিনে, ধরুন আমার কাছ থেকে আমার ফ্রেন্ড এটা বাকিতে নিয়ে গেছে, ওরা আমি অফার দিছি, বাম্পার অফার, তুই যদি আগামী 10 দিন মানে 10 days, ইফ ইউ, মানে আমার টাকা যদি তুই 10 দিনের মধ্যে পে করস, দেন তোকে আমি 2% ডিসকাউন্ট দিব। আদারওয়াইজ তোকে অবশ্যই, মানে ইউ হ্যাভ টু পে ইউর মানি উইদিন 30 days, মানে 30 দিনের মধ্যে তো টাকা দিতে হবে। তার মানে এই 2% হচ্ছে বাট্টা, 10% হচ্ছে বাট্টাকালীন সময়, মানে যে সময়ের মধ্যে বাট্টাটা পাবো। আর 30 দিন হচ্ছে ম্যান্ডেটরি, অবশ্যই দিতে হবে, মাথায় রাখেন এটা। আচ্ছা, এখানে বিক্রয় জাবেদা, এই যে এখান থেকে এটা আছে না, এখান থেকে এমসিকিউ পাবেন, বুঝছেন? এটা একটু ঠাক্কা করে পড়ে ফেলাবেন এই যে বক্সটা। আমি আবার একটু বলে রাখি, দেখেন পণ্য ক্রয় বিক্রয়ের সময় বহন খরচ, প্যাকিং খরচ, বিমা খরচ ক্রেতা ও বিক্রেতার মাঝে কে বহন করবে? হ্যাঁ, এটা যদি কে বহন করবে, হ্যাঁ এটা নির্ধারিত থাকে। খরচ সময়, ওই যে খরচ সময় চালান অন্তর্ভুক্ত থাকে, তা ক্রেতাকে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে, ক্রেতাকে, এটা মনে রাখেন, এটা পরীক্ষা দিতে পারে। আচ্ছা, আমি তাড়াতাড়ি বলতেছি, আপনার যেখানে দাগ দিচ্ছি ওগুলো পড়ে নেবেন জাস্ট, কারণ এগুলো আগেই পড়ছেন। এখন তো আমি আর আপনাকে শিখাচ্ছি না, আমি আপনাকে দেখাই দিচ্ছি কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা বলে দিছি, শেষ। এবার আসেন আমি আমার সাপ্লিমেন্ট দেখাই। সাপ্লিমেন্ট কই? সাপ্লিমেন্ট এই যে সাপ্লিমেন্টে, এই যে আমি দিয়ে দিচ্ছি, দেখেন এই যে হিসাবে, দৈনিক বই হিসাবে জাবেদার কলম 5টা, এই জাবেদা, বিশেষ জাবেদা 6 প্রকার, এই কোনটা কোনটার সাথে আসে, প্রকৃত জাবেদা যেগুলা, এই ভুল সংশোধনের জন্য সমবনী, দেখছেন প্রারম্ভিক বাট্টা 2 প্রকার, কারবারি বাট্টা সব দিয়ে দিচ্ছি। মূল্যময় চেক হয় না, সব উত্তরণ হয়েছে, কারবার থেকে উত্তরণ মোটামুটি সব কিছু দিয়ে দিলাম এগুলা। আর সংশোধনের জন্য দিচ্ছি মোটামুটি, ইনশাল্লাহ। এবার আসেন নেক্সট চ্যাপ্টার। হচ্ছে খতিয়ান। দেখেন, খতিয়ানকে বলা হয় সকল বইয়ের রাজা, মানে কি, দ্য কিং অফ অল বুকস। এখন খতিয়ানের মধ্যে দেখেন, এই যেখানে কোশ্চেন আসতে পারে, খতিয়ান দিয়ে আমরা কি করি? খতিয়ান দিয়ে আমরা একটা নির্দিষ্ট হিসাবের ব্যালেন্স বের করি, মানে এটা কত টাকা আছে। এই জন্য খতিয়ানের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়ুন, এখান থেকে এমসিকিউ আসে। খতিয়ান একটা শিরোনাম থাকে, হ্যাঁ, খতিয়ানের 2টা ছক আমরা জানি, একটা টি ছক, একটা চলমান জের। হ্যাঁ, তারপর হচ্ছে খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক কাজ করে, এটা আসতে পারে। আর খতিয়ান হতে প্রাপ্ত মানে উদ্ধৃত দ্বারা আমরা রিয়ামিল তৈরি করি। এই যে এখানে খতিয়ানের একটা ব্যালেন্স দিয়েছে, এর মধ্যে আপনি যেটা যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 1 নম্বর অগ্রিম খরচ, যেটা মনে রাখবেন, মজুদ পণ্য, এই 2টা মনে রাখবেন, কারণ এই 2টা পরীক্ষা আসে। এখান থেকে অনবরত হয় 3 স্টার, স্টার 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 স্টার, 10 স্টার, 20 স্টার, 30 স্টার, কোনটা অনুবর্জিত হয়? মালিকানা সত্ত্বের মধ্যে দেখলেও পারবেন সাধারণত। আর ব্যয়ের মধ্যে এগুলা কোনটা ব্যয় হিসাব, সেখানে আমি আয় হিসাবের একটু দেখে রাখেন, কারণ পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে নিজের কোনটি ভিন্ন, তখন এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। আচ্ছা, এরপরে এই যে খতিয়ানের গুরুত্ব, উপকারিতা, তাহলে পরীক্ষা আসতে পারে খতিয়ানের কি কি প্রকাশ করার জন্য বলা হয় খতিয়ান সকল বইয়ের রাজা, তখন এটা আসতে পারে। আর এখান থেকে লাগবে না। এই যে জাবেদা উভয়চি হিসাব রেখে 2টা ধাপ, এটা আমরা জানি। খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখেন, কারণ জাবেদা ঐচ্ছিক হইলেও খতিয়ান ম্যান্ডেটরি, কারণ খতিয়ান দিয়ে আমরা একটা নির্দিষ্ট ব্যালেন্স পাই, কত টাকা আছে না আছে এটা। খতিয়া, আচ্ছা, পোস্টিং এ দেখতে লাগবে না, লিখতো না। এই যে এখানে
খতিয়ানের প্রস্তুতকরণের প্রথম ধাপ হচ্ছে কি পোস্টিং, মাথায় রাখবেন পরীক্ষা আসে প্রথম ধাপ কি তাহলে পোস্টিং, আর পরবর্তী ধাপ কি ব্যালেন্সিং, প্রথমটা পোস্টিং পরেরটা ব্যালেন্সিং, প্রথমটা পোস্টিং পরেরটা ব্যালেন্সিং। আর হিসাবে ডেবিট ও ক্রেডিটের পার্থক্য বের করাকে ব্যালেন্সিং বা জেড টানা বলা হয়। হিসাবের ডেবিট ও ক্রেডিটের পার্থক্য বের করাকে ব্যালেন্সিং ও জেড টানা বলা হয়। হিসাবে ডেবিট ও ক্রেডিটের পার্থক্য ব্যালেন্সিং বা জেড টানা বলা হয়। আচ্ছা, এখান থেকে লাগবে না, এই যে আল্লাহর রহমতে আল্লাহর জিনিস দেখেন, আল্লাহ প্রদত্ত এই যে আপনার 1 নম্বর, এটা কমন মনে করেন, এখান থেকে একটা আইবো, আর বা ইংলিশটা আসে না, আসে বাংলাটা। বাংলাটা একটা মুখস্থ করে রাখবেন, এই সাইডটা থেকে একটা দিয়ে দিবে, সব বোর্ডে একটা না একটা দেয়, বুঝছেন, এটা একটা পড়ে রাখবেন। এই যে কোন কোন এই যে ছকে প্রত্যেকটি লেনদেনের সাথে সাথে ব্যালেন্স বের করা হয়, সেটা হচ্ছে চলমান জের, এটা আধুনিক জের, মাথায় রাখেন। এখান থেকে আর কি আহেঙ্গে আহেঙ্গে আহেঙ্গে। আচ্ছা, এই যে সাধারণ খতিয়ান নরমাল খতিয়ান, এটা মনে রাখবেন। দেনাদার পাওনাদারকে মূল খতিয়ান মানে মূল অ্যাকাউন্ট বলা হয়। আর সহকারী খতিয়ান মানে কি, প্রত্যেকটি দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান করে সহকারী খতিয়ান বলা হয়। আমি আবার বলি, প্রত্যেকটি দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান করে সহকারী খতিয়ান বলা হয়। প্রত্যেকটি দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান করে সহকারী খতিয়ান বলা হয়। আচ্ছা, আর নাই এখান থেকে, আর আমি আমার এখানে দেখি আল্লাহ নামে কি দিছি, খতিয়ান সকল বের রাজা দিছি, টিচক চলমান দিছি, খতিয়ান থেকে আমল দিছি, এই সাইডটা আল্লাহ নামে আইবো, এটা দিছি, এই সাধারণ খতিয়ান সকল খতিয়ান সব দিয়েছি, শেষ। এবার আসেন আল্লাহ নাম নিয়ে, এই যে রেয়ামিল, রেয়ামিল থেকে দেখেন যেটা পরীক্ষা আসবে রেয়ামিল থেকে, হ্যাঁ আমি কি রেয়ামিল ভুলগুলো দিই নাই, দিছি দিছি দিছি। দেখেন রেয়ামিল হচ্ছে নির্দিষ্ট তারিখে খতিয়ানের সকল ব্যালেন্স মানে খতিয়ান যেটা থাকে এগুলো দিয়ে আমরা এই রেয়ামিল তৈরি করি। রেয়ামিল তৈরি করা হয় নির্দিষ্ট তারিখে, আর রেয়ামিলকে বলা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের কাজ। দুই পরীক্ষা আসে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে কে, রেয়ামিল। এই যে এটা আসে, রেয়ামিলের কোনো নির্দিষ্ট ছক নেই, এটা কিসের, আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, তারা কোনো ছক দেয় নাই। তাহলে যদি পরীক্ষা আসে কোনটার কোনো নির্দিষ্ট ছক নেই, তাহলে হচ্ছে কি রেয়ামিল। আচ্ছা, এটা গেল র্যামিলে ডেবিট ক্রেডিট, এগুলো দেখবেন। র্যামিলে ধরা পড়ে না বা এরকম মিলে যায় এরকম ভুল থাকে, দেখেন র্যামিলে ভুল করে আমরা দুইটা ক্যাটাগরি ভাগ করি, একটা করণিক ভুল, একটা নীতিগত ভুল। নীতিগত ভুল কোনটা, যেমন দেখেন এই যে আমরা হিসাব বিজ্ঞানের নলেজ, যে হিসাব বিজ্ঞানের নীতি না জানার কারণে মানে হিসাব বিজ্ঞানের জ্ঞান প্রজ্ঞা যাদের নলেজ কম তারা নীতিগত ভুল করে। মনে করেন আমি একটা সম্পদ কিনলাম, সম্পদ কিনে সেটা ব্যয় দেখা গেছে, তাহলে এটা কি ভুল, নীতিগত ভুল। এই নীতিগত ভুল এর কারণে দেখা যাচ্ছে আমরা মূলধনকে মুনাফা জাতীয়, মুনাফা জাতীয় মূলধনকে লিখি, আর এটা নীতিগত ভুল। তাহলে পরীক্ষা কোশ্চেন আসতে পারে, একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করে প্রায় হিসাবে দেখাচ্ছে, এটা কোন ধরনের ভুল, নীতিগত ভুল। আমি আবার রিপিট করি, একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে দেখাচ্ছে, এটা কোন ধরনের ভুল, নীতিগত ভুল। একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে দেখাচ্ছে, কোন ধরনের ভুল, নীতিগত ভুল। করণিক ভুল 4 প্রকার। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল মানে কি, টোটালি মানে আমি লেনদেন ডান নেই, বাদ দিয়ে দিচ্ছি, মানে একদম টোটালি লেনদেনটা আসে নাই, মানে আমার টোটালি বাদ পড়ে গেছে, এটা বাদ পড়ার ভুল বলে। এরপরে আছে দাঁড়ান বই যে বই থেকে দেখেন, এই যে ইন্টারন্যাশনাল কমিটি দেখছেন, শখ দেয় নাই। এই রেয়ামিলের ঘর কয়টা, মানে ঘরে কয়টা, 5টা, মাথায় রাখবেন। এই যে রেয়ামিলে কি কি আসে না, এটা মনে রাখেন, প্রারম্ভিক খাদ্য নগদ, প্রারম্ভিক ব্যঞ্জন, সমবর্ণী উৎপন্ন, সাধারণত রেয়ামিলে আসে না, কিন্তু সমন্বিত ক্রয় থাকলে তার উল্টাটা হয় আর কি, সমবর্ণী উৎপন্ন রেয়ামিলে আসে, প্রারম্ভিক উৎপন্ন আসে না। এরপরে সমন্বিত ক্রয়, এটা বের করার সূত্র মনে রাখবেন, এটা পরীক্ষায় কোন নাম্বার আসবে কোন সৃজনশীলের। সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট্টয় মাইনাস সমবর্ণী মজুদ, শেষ। এই যে আচ্ছা এগুলো দেখাবো যদিও, এই যে বাদ পড়ার ভুল, একদম টোটালি বাদ পড়ে না, দেখছেন রহিম ব্রাদার্সকে টাকা দিচ্ছে কিন্তু বাদ পড়ছে, এটা লেখার ভুল কোনটা, টাকার অঙ্কে কম বেশি, মানে 500 টাকা জায়গায় 5000, 5000 টাকায় 500। এরপরে কই জানি ভুলগুলা, এই যে লেখার ভুল। এরপরে বেদাখিলের ভুল কোনটা, একজনকে দিয়ে আরেকজনের নামে লিখে রাখছি, দিছি করিমরে দিছিল রহিমের নাম, রহিমরে দিয়ে করিমের নাম লিখে রাখছে, এরকম। পরিপূরক ভুল মানে দেখেন এখানে দুইটা ভুল হবে, মনে করেন একজনকে 5000 টাকা দিয়ে 4500 লিখছেন, আবার আরেকজনকে 5000 টাকা দিয়ে 4500 লিখছেন, মানে একজনে ভুল করছেন আর একজনে ভুল করছেন, কিন্তু ভুলের কারণে দুই দিকের ভুল একই ভুল, মানে একই অ্যামাউন্টের ভুল, তখন এটা পরিপূরক ভুল করে। একটা কথা মনে রাখেন, যদি বলে কোনো কোয়েশ্চেনে ক্রয় হিসাবের 500 টাকা কম লেখা হয়েছে, এটা কোন ধরনের ভুল, তাহলে এটা লেখার ভুল। আবার যদি কোয়েশ্চেন এইভাবে দেয় ক্রয় হিসেবে 500 টাকা কম লিখছে, বিক্রয় হিসেবে 500 টাকা কম লিখছে, তাইলে দুইটা ভুল মিলে কি ভুল, তাইলে পরিপূরক ভুল বা স্বয়ং সংশোধক ভুল, মানে নিজে নিজে সংশোধন হয়ে যায়। অশুদ্ধকে রেয়ামিলকে শুদ্ধ করার উপায় কয়টি, 7টি। কি কি উপায়, এটা রিডিং করে রাখেন, আর কয়টা, 7টা মনে রাখেন। দেখেন অনিশ্চিত হিসাব, এটা কি হিসাব, অনিশ্চিত হিসাব কোনো সম্পদ দায় আয় ব্যয় কিছু না, এটা একটা সাময়িক হিসাব, সাময়িক, আমি আবার বলি সাময়িক হিসাব বা অস্থায়ী হিসাব। এবার দেখেন এখান থেকে কই জানি সাপ্লিমেন্ট, এই যে এখান থেকে আমার সাপ্লিমেন্ট কই জানি, এই যে আল্লাহর নাম নিয়ে এই শিটটা স্ক্রিনশট মারেন, এই চার্টটা ভালো করে পড়বেন, এই যে এই চার্টটা, এটা
মানের স্ক্রিনশট যারা মানা দরকার, এরপরে আবার মানের স্ক্রিনশট। এই যে এখানে আমি সব দিয়ে দিচ্ছি। এইখান থেকে আপনি সৃজনশীলে কমন পাবেন, এমসিকিউ কমন পাবেন এই পুরো শিট থেকে, কোনটা কোন হিসাব, কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট, একদম ভালো করে ঝাঁঝরা করে পড়ে যাবেন। এটা বললে আপনার এমএল শেষ ইনশাআল্লাহ। এটা আমি এখানে দিয়ে দিছি, মার্ক করে এগুলো একটু পড়ে যাবেন। এবার আসেন লাস্টে সামনে আপনার ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টে যেটা হয়, ফাইনাল অ্যাকাউন্ট প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আইএএস 1 অনুসারে, মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুসারে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা হয়। আর ফাইনাল অ্যাকাউন্ট আমরা 5টা বিবরণী তৈরি করি। কয়টা? আইএএস 1 অনুসারে 5টি বিবরণী তৈরি করা হয়। তো 5টি বিবরণী তৈরির মধ্যে এখন আমি একটু বইয়ে যাই, বইয়ের মধ্যে যাই যদি দেখি, এই যে এই 5টা বিবরণী আমি তৈরি করি আইএস 1 অনুসারে, দেখছেন? তো পরীক্ষা আসতে পারে বিশুদ্ধায় বিবরণী আছে। বিশুদ্ধায় বিবরণী মানে হচ্ছে যেখানে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, এই হিসাবগুলো থাকে। অন্যদিকে আর্থিক অবস্থার বিবরণী দিকে থেকে সম্পদ দায়, মালিকানা সত্ত্ব। এখন দেখেন পরীক্ষাতে আসতে পারে বিশুদ্ধায় বিবরণীতে তৈরি করার প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা বের করা। দ্বিতীয় ধাপ কি? পরিচালন মুনাফা বের করা। তৃতীয় ধাপ কি? নেট মুনাফা। তাহলে ধাপ কয়টা? 3টা। পরীক্ষা আসতে পারে যে বিশুদ্ধায় বিবরণী প্রস্তুত করার ধাপ কয়টি? 3টি। প্রথম ধাপ কি, দ্বিতীয় ধাপ কি, তৃতীয় ধাপ কি। এরপরে এখানে এগুলা কুরিন কি? কুরিন হচ্ছে ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার নিকট থেকে যে টাকা আদায় হবে না বলে নিশ্চিত। আর এটা হচ্ছে দেনাদার থেকে আদায় হবে না বলে সন্দেহ রয়েছে, সেটা কুরিন সঞ্চিতি। আর যেটা নিশ্চিত সেটা কুরিন। অবচয় কি? স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষতি। এবার দেখেন এখান থেকে আর্থিক অবস্থার বিবরণী আমি বলছিলাম যে সম্পদ দায়, মালিকানা সত্ত্ব। এই যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা 2টা ভাবে, একটা স্থায়ী সম্পদ আর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, মানে সরি 2টা লেয়ারে তৈরি করা হয়। যেমন একটা হচ্ছে আপনার তারল্যের ভিত্তিতে, একটা হচ্ছে কি যে স্থায়িত্ব অগ্রাধিকার ভিত্তিতে। মনে রাখবেন স্থায়িত্ব অগ্রাধিকার যখন করবেন তখন সবার আগে আসে স্থায়ী সম্পদ। মানে স্থায়ী অগ্রাধিকার মানে কি? বড় বড় জিনিসগুলোকে আগে দেখাবেন, মানে আগে স্থায়ী সম্পদ লিখবেন, এরপরে বিনিয়োগ, এরপর চলতি সম্পদ, এরপর অলিক সম্পদ। আর যদি তারল্যের ভিত্তিতে লেখেন তাহলে আগে চলতি সম্পদ সবার আগে, তারপরে চলতি সম্পদ লিখে তারপরে এভাবে সিরিয়ালে যেতে থাকবেন। ঠিক দায়ের বেলা সেম, কিন্তু অলিক সম্পদটা সবসময় লাস্টে থাকে। মাথায় রাখেন অলিক সম্পদ যেখানে দেখেন অলিক সম্পদ সবসময় লাস্টে লিখতে হয়, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে কোনটা কোন সম্পদ এটা আমি যে রিয়ামিলের চার্টে দেওয়া আছে। আমি বলি এখান থেকে কিছু এমসিকিউ আসবে, কোনটা কি কোন হিসাব, কোনটা কোন সম্পদ, কোনটা কোন আয় নাকি বা, এগুলো রিয়ামিল থেকে পড়ে নেবেন। এই যে নীতিমালাগুলো ভালো করে পড়বেন, এখানে একটা পরীক্ষা আসবেই। দেখেন আমি একটু বলে দিই, ব্যবসা সত্তা নীতি কি? ব্যবসা মানে হচ্ছে মালিক আর ব্যবসা আলাদা। তারা মানে একটা আরেকটাকে নিজের একই মন মানুষ মনে করবে না। মানে মালিক মনে করবে ব্যবসা আলাদা জিনিস, ব্যবসা মনে করবে মালিক আলাদা জিনিস। এই জন্য মালিকের মূলধনকে ব্যবসা একটা দায় বলা হয়। কি দায়? অন্তদায়। অন্তদায় বলা হয়। আর এই কারণে মালিক উত্তোলন করলে সেটা একটা খরচ হিসাবে দেখায় রাখে, মানে খরচ বলছে মালিকের মূলধনকে কমায়। চলমান প্রতিষ্ঠান ধারণা কি? যে ব্যবসা অনন্তকাল ধরে চলতে থাকবে, মানে ব্যবসা এটা বন্ধ হবে না। এই কারণে আমরা কি করি? এই কারণে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা অবচয়, সরি ওই কি বলে এখানে, এই যে আর্থিক অবস্থার বিবরণী কি করাতে তৈরি করা হয় কি অনুসারে? এই চলমান প্রতিষ্ঠান ধারণা। আবার অবচয়ও ধরা হয়। দেখেন যদি এই স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে যদি আমরা মনে করতাম যে বা চলমান প্রতিষ্ঠান ধারণা না থাকতো, তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতাম না, আমরা অবচয়ও ধরতাম না। কিন্তু এই চলমান প্রতিষ্ঠার কারণেই আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং কি অবচয় ধরার প্রয়োজন মনে করি। এরপরে আসেন হচ্ছে হিসাবকাল ধারণা। হিসাবকাল ধারণা মানে কি? যেহেতু প্রতিষ্ঠানের মানে চলমান নীতি অনুসারে এর নিজস্ব কোনো কি নাই আপনার, এই অনন্তকাল ধরে চলতে থাকবে, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের তো হিসাব করতে হবে। এই জন্য আমরা হিসাবগুলোকে কি করি? ভাগ করে নিই, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে হিসাবগুলো আমরা করি যে আমরা কতটুকু। এই জন্য কি করা হয়? আয় বিবরণী তৈরি করা হয় হিসাবকাল অনুসারে। বকেয়া ধারণা অনুসারে কি হয়? আমরা তো যত লেনদেন করবো সব তো নগদ হবে না, বাকি তো হবে। তো বাকি যে লেনদেনগুলো আসে সেটা হচ্ছে বকেয়া ধারণার উপর ভিত্তি করে আসে। রক্ষণশীলতা নীতি কি? রক্ষণশীলতা নীতি হচ্ছে শ্রদ্ধাগতাই। আপনারা যেহেতু সব মানে আমাদের ইয়াং স্টুডেন্ট, আপনাদের মুখে সবসময় একটা কথা থাকে যে ভাই মারা খাইছি। এই রক্ষণশীলতা নীতি হচ্ছে মানে সবসময় আপনি ধরবেন যে মারা আপনি খাবেন, মারা আপনি খাবেন মানে মিনস মানে সবসময় আপনার গায়ে লস হবে। তো রক্ষণশীলতা নীতি অনুসারে অনেক কিছু ধরা হয়, যেমন সমাপনী মজুত পণ্যের 2টা মূল্য থাকে। এই যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য হচ্ছে ক্রয় মূল্য, মানে যেটা কম সেটা ধরে কৃষি অনুসারে রক্ষণশীলতা নীতি। আয়কে নয় ব্যয়কে প্রায়োরিটি দেন, এটা কোন নীতি? রক্ষণশীলতার নীতি। আচ্ছা, ক্রয়মূল্য নীতি মানে কি? ক্রয়মূল্য নীতি অনুসারে হচ্ছে সবসময় যেই জিনিসই কিনেন এই জিনিসের মানে রক্ষণশীলতার নীতি অনুসারে, ওই সরি ক্রয়মূল্য নীতি অনুসারে সেটা কেনা দামে দেখানো হবে এই নীতি অনুসারে। আর এরপরে হচ্ছে সামঞ্জস্যতার নীতি। সামঞ্জস্য নীতি কি? মানে আমরা প্রত্যেক বছরে একই প্যানে টাকাবো, মানে আমি যদি অবচয় যে নিয়মে ধরি প্রত্যেক বছরে একই নিয়মে ধরবো, আমি যে নিয়মে ফলো করি ব্যবসা মানে মানে হিসাবগুলো ওই নিয়মে ফলো করবো। বস্তুনিষ্ঠতা কি? বস্তুনিষ্ঠতা হচ্ছে এই যেখানে
হিসাবে এখানে জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এই পরীক্ষাটা আসবে এমসিকিউ এটা, যে জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা এটা কোন নীতি অনুসারে বস্তুনিষ্ঠতা। এটা মানে হচ্ছে ধরেন আপনি একটা মানে হয় না, আমরা একটা ঘড়ি কিনলাম, ঘড়িতে আমরা তো বেশি না, খুব অল্প প্রাইস, বাট ইউজ করতে গেলে অনেক বছর ইউজ করি। এখন এটা কি সম্পদ দেখাবো না ব্যয় দেখাবো? তো ওরা বলতেছে যে এই যে এরকম, যে এরকম বইতে সম্পদ লিখলো হিসাব কাল শেষে তার সম্পদ অন্তর্ভুক্ত না করে, তা আমরা খরচ হিসাবে দেখাই। যে আমরা কি করি, আমরা প্রথমের দিকে মানে এগুলাকে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো আমরা প্রাথমিক বইতে আমরা সম্পদ দেখাইলো, কিন্তু লাস্টে এসে আমরা ব্যয় হিসাবে দেখাই। এই যে সমন্বয় উৎপন্ন, এইগুলো একটু দেখবেন, এটা বকেয়ায় সমন্বয় যাবে, এগুলো একটু দেখবেন, এগুলা অবশ্যই কি কুরিনের ম্যাথ দেখে রাখবেন, বুঝছেন? কুরিনের ম্যাথ ভালো করে দেখে রাখবেন, কুরিন একটা ম্যাথ দিবে, যারা কুরিনের ম্যাথ পারেন না তারা হচ্ছে কোনো টেস্ট পেপার থেকে কুরিনের এমসিকিউগুলো সলভ করে নেবেন, না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠালে আমাদের হয়তো যারা আছে আমার, যারা মানে আমার স্টুডেন্ট যারা কাজ করে আমার, মানে আমার ইউনিভার্সিটি যারাতে, যারা পরে আমার এখানে অনেকে অনেকে আছে, ওরা সলভ দিয়ে দিবে ইনশাআল্লাহ। এরপর দেখেন এই যে এইখান থেকে আল্লাহর নাম নিয়ে ভালো মতো পড়ে যাবেন, এখান থেকে এমসিকিউ আসবে, বিশেষ করে এই যে নিট মুনাফার হার, এটা থেকে আসবে চলতি অনুপাত, তরল অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত, এটা খুব ভালো করে পড়বেন। আর এই যে আদর্শ নামগুলো মানগুলো মুখস্থ রাখবেন, এই যে 2:1, 1:1, এটা আসবে পরীক্ষায় ইনশাল্লাহ। শেষ আপনাদের ক্লাস। আমি আর দীর্ঘায়িত করলাম না, আমি যা দিছি তার থেকে কমন পেয়ে একদম আলহামদুলিল্লাহ নাচতে নাচতে চলে যাবেন ইনশাল্লাহ। এরপর থেকে দেখেন আমার শিটও আছে, যারা আমার সাপ্লিমেন্ট পাইছেন সাপ্লিমেন্টটা খুব ভালো করে পড়বেন। দেখেন আমি যা পড়াইছি সব সাপ্লিমেন্ট আছে, সাপ্লিমেন্টটা খুব ভালো করে দেখে গেলে ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ পরিমাণ কমন আসবে, আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। এই জন্য সাপ্লিমেন্টটা খুব ভালো করে দেখবেন। আর ম্যাথমেটিক্যাল এমসিকিউর জন্য এই যে আমার এখানে আমি কয়টা ম্যাথ দিছি দেখেন, হয়তো এগুলো আনসার দেওয়া নাই, মানে আনসারগুলো বের করে নেবেন এখান থেকে। 27, 40টা না 45টা ম্যাথ দিছে, এই 45টা ম্যাথ কেউ যদি বুঝে বুঝে করেন ম্যাথের এমসিগুলো এখান থেকে মনে আসবে, নো ডাউট, মানে এখানে কোনো ইয়ে নাই। যেমন ধরেন এই যে 32 নম্বর এমসিকিউ দেখবেন, এটা চলে আসছে পরীক্ষাতে, আল্লাহ আল্লাহ বাসায় রাখলে এটা চলে আসবে। তারপরে দেখেন আমি কয়েকটা মানে আপনাদেরকে দিয়ে দিই যেগুলো আমার মনে আসতে পারে। মনে করেন এই যে 43 নম্বরটা দেখেন, হ্যাঁ 43 দেখেন, এরপরে মনে করেন এই যে 19 দেখেন, এরপরে দেখেন এই যে 17, 18 দেখেন, হ্যাঁ এখান থেকে দেখেন হচ্ছে এই 13 নম্বরটা দেখেন, এটা আসতে পারে। এই যে 9 নম্বরটা দেখেন, এই বইগুলো দেখেন। এই যে অনেকগুলো দেখাইছি, ক্ষুদ্র ব্যবসায়ী, এই যে এটা আসতে পারে, এটা আসতে পারে, মনীষ হিসাব কত, এটা আসতে পারে, হ্যাঁ এটা আসতে পারে। এরপরে মালিকের মূলধন আগের আগস্টে, মোটামুটি এই যে ইনশাল্লাহ ধরেন মোটামুটি 24-25টা এমসিকিউ ইনশাল্লাহ এখান থেকে আরামসে কমন আসবে, যদি কোয়েশ্চেন মানে খুব স্ট্যান্ডার্ড করে। আর ফালতু ফালতু কোয়েশ্চেন গুলো তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানে কি হবে, কিন্তু বাট হোপফুলি যারা কোয়েশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে কেউ যদি আগে পড়েও না থাকে, মানে অল্প পড়তে চায় পরীক্ষার আগে, তার জন্য এটা গুড এনাফ। তো শেষ কত মিনিট, 42 মিনিটে ক্লাস শেষ করে দিলাম, এটা পড়ে যাবেন। আর ম্যাথের জন্য আমার এই সাপ্লিমেন্টের যে ম্যাথগুলো দিছি ওগুলো একটু ভালো করে সলভ করবেন। আর এছাড়া আমি একটা মানে কোন কোন বোর্ডের অঙ্ক দেখতে পারে দিয়ে দিয়েছিলাম, ওইটা একটু ভালো করে করবেন, হোপফুলি অ্যাকাউন্টিং এর ধামাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।